আর কি স্পিরাল কি কোষ কি হবে তাহলে? টুইন সংখ্যকিত আছে আর ডিপ্লয়েড ডিপ্লয়েড হবে না? ওকে। আর না তাহলে যদি বলি ঠিক আছে, পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ ডিপ্লয়েড। প্রথম হ্যাপ্লয়েড কোষ কোনটি? প্রথমে হ্যাপ্লয়েড কোষ ও গ্যামেট যখন তৈরি করবে, পুং গ্যামেট যখন হবে, দুইটাতে বিভক্ত হবে। পুং গ্যামেট মাতৃকোষ বিভাজিত হয়ে যখন হচ্ছে একটা হচ্ছে পরাগ নালিকা কোষ তৈরি করবে, আর যে দুইটা কোষ তৈরি করবে ওখানে কি হয় বলতো, কি বিভাজন হয়? একটা হচ্ছে মানে পরাগ নালিকা তৈরি করবে, আর একটা হচ্ছে জননিউক্লিয়াস যেটা থাকবে, এই দুইটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে। তার আগে হ্যাপ্লয়েড কোষ হয় না? তার আগে কিভাবে হ্যাপ্লয়েড? আমরা যে পরাগ মাতৃকোষ দেখছিলাম, অর্থাৎ পরাগ রেণু যেগুলো, ওইগুলো সবই কি হ্যাপ্লয়েড। আমরা ওখানে দেখছিলাম না, একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা করে পরাগ হয়, পরাগ রেণু হয়। দেখো এখানে দেখো, এই যে ফিগারটা দেখো, পরাগ মাতৃকোষ থেকে মাইসিস বিভাজনের মাধ্যমে পরাগ রেণু হবে 4টা। আচ্ছা। এগুলো পরাগ রেণুগুলো তাহলে প্রথম পরাগ রেণুগুলো হলো কি বলতো, এইগুলো হলো হ্যাপ্লয়েড। আমরা জানি এই পরাগ রেণু কি বলতো, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এটা করলে একটু করতে হবে, এটা দেখবো আবার, এটা নোট করে নিব। তাহলে দেখো এখানে এগুলো তোমরা করছি, পরাগধানী, আর্কিয়া স্পিরাল কোষ, দেয়াল কোষ, প্রাথমিক জন কোষ, পরাগথলি করছি। ওকে, তাহলে গত ক্লাসে আমরা পড়ছিলাম হলো আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে দেখবো আমরা হলো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তাই না? ওকে, তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের এখানে আসলে মেইন লক্ষ্যটা কি বলতো, আমাদের ওভাম বা ডিম্বাণু তৈরি করা বা ওভুস্ফিয়ার তৈরি করা। বা ডিম্বাণু কী করবে, আমাদের যেখানে যে আমাদের পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু তৈরি হলো, তার সাথে নিষিক্ত হবে অর্থাৎ নিষেক হবে, তারপরে ভ্রূণ তৈরি হবে, তারপরে পূর্ণাঙ্গ উদ্ভিদ হবে আর কি। তো এখানে কি বলতো, ভ্রূণ পোষক কলা, আমরা আগে দেখি কি বলছে এখানে, তারপরে আমরা দেখি আর কি বলা যায়। ভ্রূণ পোষক কলায় অর্থাৎ যেখানে ভ্রূণ গঠিত হবে, যেটা ভ্রূণ ধারণ করবে, অর্থাৎ আমরা যখন ফুল দেখছিলাম, ফুলের কি পান দেখছিলাম বলতো, এই যে এখানে দেখছিলাম এটা হলো কি গর্ভমুণ্ড, স্ত্রীকেশর, এখানে গর্ভমুণ্ড ছিল, এখানে কি ছিল গর্ভাশয় ছিল। গর্ভাশয়ের ভেতরে কি থাকে বলতো, এই সব হয় আমাদের ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ এখানে এটাই হলো আমাদের ভ্রূণপোষক, তাই না? ভ্রূণপোষক টিস্যু, ভ্রূণপোষক কলার ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, অর্থাৎ যেখানে ডিম্বক তৈরি হবে ওখানে যে একটা মানে একটা ক্যাভিটির মতো তৈরি হয়, আমরা একটু পরে দেখবো, সেখানে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কিছু কোষ কী করবে, মানে এই যে আমাদের ডিম্বথলি অর্থাৎ ডিম্বাশয়ের কিছু কোষ কী করবে, আকারে বড় হবে। ঠিক আগের বিষয়টা ভাবো, এখানে আমরা দেখছিলাম যে পরাগথলিতে কী হয়েছিল, আমরা জানি যে চার কোনায় বিভিন্ন ধরনের কোষ বিরাজমান থাকে বা পরাগরেণুগুলো থাকে, ওগুলো কী হয়েছিল, ওখানকার কোষগুলো আমাদের কিছু কোষ পরিপুষ্ট হয়ে ঘন সাইটোপ্লাজম, বড় কেন্দ্রিকাযুক্ত অর্থাৎ নিউক্লিয়াসযুক্ত কিছু কোষ হয়, যাদেরকে বলছিলাম আর্কিয়া স্পিরিয়াল কোষ। এখানেও আমরা ওই সেম কাহিনীটাই ঘটবে, এখানে ওই একটা কোষ মনে করো আকারে অনেক বড় হলো, ঠিক আছে, মানে বেশ কিছু হবে, তার মধ্যে একটা আমাদের মডিফাই করতে হবে যেটা দিয়ে কাজ করবে আর কি। তো যারা বড় হবে তাদেরকেও তুমি এখানে আর্কিয়া স্পিরিয়াল কোষ বলতে পারো, আর্কি স্পিরিয়াল বলতে পারো। তবে এখানে আমরা মেইনলি এটাকে বলি মেগাস্পোরিয়াল, কি বলি, মেগাস্পোরিয়াল কোষ বলি। এই কোষটাকে বলি আমরা মেগা, তো বানান ভুল লিখতেছিলাম, মেগা তো হবে না, মেগা বানান ভুল লিখতেছি, বুঝতেছি না। ঠিক আছে, আর্কিয়া স্পিরিয়াল কোষকে আমরা এখানে বলবো মেগাস্পোরিয়াল কোষ। তাহলে এখানে আমাদের এই যে গর্ভাশয়ের মধ্যে একটা মেগাস্পোরিয়াল কোষ তৈরি হবে, এবং সেটা কি করবে, বিভিন্নভাবে বিভাজনের মাধ্যমে আমাদের তৈরি করবে কি, ডিম্বাণু তৈরি করবে। এটা আমরা দেখবো, প্রসেসটা দেখবো। তোমাকে তাহলে আমি ফিগারটা দেখাই দিই, তাহলে আমরা রিডিং দিলে বুঝতে পারবো নাকি। দেখো এই যে সিস্টেমটা এখানে দেখো, এটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ। আমরা পুংজনন মাতৃকোষে দেখছিলাম না, ঠিক এখানে আমরা কি আছে, আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ।
এবং এটা কোথা থেকে হলো বলো তো? প্রথমে এটা কী ছিল আমরা যদি দেখি, এখানে ফিগার আছে, এখানে এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে একটা মেগাস্পোরেঞ্জিয়াম পুরোটা, ঠিক আছে, আর মেগাস্পোরিয়াল কোষ বলতে পারো তাহলে। তাহলে এই যে এখানে ছিল মেগাস্পোরেঞ্জিয়াম ছিল এখানে। তো এই মেগাস্পোরেঞ্জিয়ামে এখানে একটা কোষ আছে, তাই না? একটা কোষ দেখলাম না ওখানে? এই কোষটা তাহলে কী করবে আমাদের এখানে? কোথায় গেল? এই কোষটা হলো কি বলতো? স্ত্রী রেণু মাতৃকোষ বলতে পারো, বা যেটা কোথা থেকে হবে ওখানে আর কি স্পিরিয়াল কোষ, একই রকমের বিষয়গুলো তুমি নাম বলতে পারো। তাহলে এই কোষটা কি হবে এখানে? এটাও মনে করো একটু পরিপুষ্ট হবে, বড় হবে, তাই না? একটু বড় হবে, আরও একটু বড় হবে। হওয়ার পরে পরিপুষ্ট যখন হবে তখন এটা বিভাজন করবে। বিভাজন করে কি করবে? 4টি কোষ তৈরি করবে। দেখো, একটা কোষ থেকে 4টি কোষ তৈরি হওয়ার এই প্রক্রিয়াটা যেন কী বলতো? মিওসিস প্রক্রিয়া হবে। তাহলে এখানে আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটবে। তো এই যে এখানে মেগাস্পোরিয়াল এই কোষের চারপাশে বিভিন্ন মানে ক্যাভিটি থেকে এই যে আমাদের এখানে যে বিভাজনটা হলো, যে কোষটা তৈরি হলো, এদেরকে বলা হবে আমাদের মেগাস্পোর। কী হবে? মেগাস্পোর তৈরি হবে। ওকে, তো মেগাস্পোর কয়টা মেগাস্পোর তৈরি হলো বলতো? 4টা। তাহলে এই যে মেগাস্পোরেঞ্জিয়াম থেকে আমাদের 4টা আমাদের মেগাস্পোর তৈরি হলো, বা 4টা কোষ তৈরি হলো, তাই না? 4টা কোষ। তো এর মধ্যে এই 4টা কোষ তৈরি হলো মায়োসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। উপরে যে 3টা কোষ আছে এগুলো নষ্ট হয়ে যাবে। ধরতে পারো যে ওইগুলো কোষের পুষ্টি নিয়ে এটা বড় হবে, বা এগুলো ডিস্ট্রয় করে দেবে। তাহলে একটা মাত্র কোষ থাকবে, কোনটা? নিচের কোষটা থাকবে, ঠিক আছে? নিচের কোষটা থাকবে। ওকে, দেন কী করবে? এই কোষটা মাইটোসিস কোষ বিভাজন করবে। তাহলে প্রথমেই কিন্তু হলো এখানে কি বলতো? মিওসিস। কিন্তু আমরা দেখছিলাম পুং গ্যামেটোফাইটের উৎপত্তির খালে ওখানে দেখছিলাম আমরা প্রথমে ছিল কি বলতো? মাইটোসিস, পরে হয়েছে মিওসিস। অর্থাৎ পরাগরেণু তৈরি করার সময় ছিল মিওসিস, আর এখানে প্রথমে কি হলো আমাদের? মিওসিস, তারপরে শুধু মাইটোসিস হবে। তাহলে এখানে হলো মাইটোসিস। এই কোষ থেকে কি হলো আমাদের? 2টা কোষ তৈরি হলো, 2 প্রান্তে 2টা চলে গেল। দেন প্রান্তে গিয়ে কি করলো? এটা আবার মিওসিস ঘটলো, করার পরে এটা থেকে 2টা হলো, এটা থেকে 2টা হলো। দেন আবার মিওসিস ঘটবে। তাহলে একবার মিওসিস ঘটলো, 2বার মিওসিস ঘটলো, দেন আবার মিওসিস ঘটলো, কয়বার হলো তাহলে? 3বার। এটা করে 2টা থেকে কটা হবে? 4টা। 2টা থেকে 4টা হবে, ঠিক আছে? বলতে পারো যে ডাইরেক্ট তাহলে এখান থেকে 1টা থেকে 4টা হলে তো পারতো মিওসিসের মাধ্যমে, কিন্তু তাহলে তো হবে, কারণ এখানে অলরেডি কী হয়ে গেছে বলো তো? এখানে এটা তাহলে কী ছিল? 2n ছিল, এটা কী হয়ে গেছে বলো তো? n। তাহলে আরও কি n/2 হবে? না। তাহলে আমাদের পর্যায়ক্রমে কী হলো? এগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই যে প্রতিপাশে কত করে কোষ হলো বলো তো? প্রান্তের দিকে 4টা করে কোষ হলো। ওকে, কিন্তু হচ্ছে আপনার এখানে একটা থেকে 2টা না, তার মানে এইখান থেকে যে কোনো একটা কোষ হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আবার 2টা তৈরি করছে না। শোনো, 2টা। ও আচ্ছা, প্রত্যেকটাই 2টা করে করছে। বিষয়টা হলো এরকম যে এমন না তো একটা কোষ থেকে একটা কোষে 2টা হলো এটা থাকবে, এমনটা না তো। একটা কোষ থেকে বের হলো মানে এটা থাকবে না তো, তাই না? তাহলে এটা থেকে 2টা হলো, এটা থেকে 2টা হলো, তার মানে তো এই 2টা থাকলো না, শেষ। এমন না তো যে মানে গরু বাছার মতো না, যে বাচ্চা দিলে গরু মাও থাকবে, আবার নতুন বাচ্চা হবে, ঠিক আছে? তাহলে এখানে এভাবে হলো। তো এখানে যখন এরকম হলো আমাদের, তখন কি ঘটে? তখন দেখা যায় যে এই 2 প্রান্ত থেকে একটা করে কোষ কেন্দ্রের দিকে আসে, ঠিক আছে? কেন্দ্রের দিকে আসে, তখন এই 2টাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলবো? সেকেন্ডারি নিউক্লিয়াস বলি, বা গৌণ নিউক্লিয়াস বলি। বানান ভুল হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলি। এইগুলো কিন্তু নিউক্লিয়াস আমরা বলতে পারি, ঠিক আছে? এগুলো এক ধরনের নিউক্লিয়াস। তবে এই যে চারপাশে হালকা সাইটোপ্লাজম নিয়ে এক ধরনের কোষ প্রাচীর তৈরি হয়, যার কারণে এদেরকে আমরা কী করতে পারি? কোষও বলতে পারি, ঠিক আছে? এগুলোকে আমরা কোষও বলতে পারি, আর এটাকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস। এই দুটো একটা কোষের মধ্যে একটা কাঠামো লাভ করে। তো এটা কি হয়ে যায়? 2টা একত্র হয়, আমরা কি বলতে পারি? 2n না? 2টা একত্র হয়েছে, 2টা নিউক্লিয়াস, তাহলে আমরা কি বলতে পারি? 2n বলতে পারি, এবং এটা গৌণ নিউক্লিয়াস বলা হয়। তারপরে দেখো, এই যে এখানে যে 3টা হলো, 2 পাশে 3টা করে, ঠিক আছে? ওইখানে মানে হচ্ছে কেন্দ্রের 2টা নিউক্লিয়াসকে আলাদা আলাদাভাবে গৌণ নিউক্লিয়াস বলবো নাকি হচ্ছে এই 2টাকে একত্রে গৌণ নিউক্লিয়াস বলে। হ্যাঁ, আচ্ছা, বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হলো 2n। আর এই যে এই পাশে যে নিউক্লিয়াস আছে 2 পাশে, ঠিক আছে, এদেরকে বলা হয় গর্ভযন্ত্র। কি বলা হয়?
একত্রে গর্ভযন্ত্র বলা হয়। আর এদেরকে বলা হয় প্রতিপাদ কোষ। কি বলা হবে? প্রতিপাদ কোষ। নিউক্লিয়াস প্রতিপাদ কোষ বলতে পারো। প্রতিপাদ তো অনেক তো হবে, তাই আমরা দেখুন কথা হলো যে প্রতিপাদ বলতে কি বোঝায়? প্রতিপাদ স্থান নাম শুনছো? প্রতিপাদ স্থান অর্থাৎ আমরা যেখানে বসবাস করতেছি ঠিক এই সোজা মাটি খুঁড়ে খুঁড়ে যদি তুমি আচ্ছা, পৃথিবীর ওই আচ্ছা, প্রান্ত যাও, ওই স্থানকে বলা হবে আমাদের এই স্থানের প্রতিপাদ স্থান। ঠিক ঠিক এখানে দেখুন এগুলো যে মেনলি আমাদের কোষ হলো এগুলা গর্ভযন্ত্র, এখানে অর্থাৎ আমাদের ডিম্বাণু আছে, আর পাশে ওইগুলা কোষকে বলা হবে প্রতিপাদ কোষ। ঠিক আছে, আসলে মেন বিষয়টা তাহলে বলি আমরা। তাহলে এখানে যে 3টা কোষ আছে এগুলো করে সেমি থাকবে, সেমি থাকবে, সেমি থাকবে, এগুলো করে দুটো মিলে কি সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করলো। আর এই যে 3টা কোষ আছে না এই পাশে, এখানে কিন্তু আছে আমাদের একটা রন্ধ্র আছে, বুঝছো? যেটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। কি বলা হবে? হ্যাঁ, এই রন্ধ্রের এখানে মাঝের একটা কোষ আকারে বড় হয়ে যায়, পরিপুষ্ট হয়ে যায়, যাকে বলা হয় ডিম্বাণু। তাহলে ডিম্বাণু কটা তৈরি হলো? শুধুমাত্র একটা, এটাকে ডিম্বাণু। আর এই ডিম্বাণু দুই পাশে 2টা কোষ আছে, তাদেরকে বলা হয় সহকারী কোষ। কি বলা হবে? সহকারী কোষ। আর এই যে মাঝে 2টা কোষ তাদেরকে বলা হয় গৌণকেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। আর এই যে ওই পাশে যেগুলো আছে প্রতিপাদ, ঠিক আছে, দয়া হবে প্রতিপাদ কোষ, মানে প্রতিপাদ কোষ বলা হয় বিপরীত পাশে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের ডিম্বাণু কয়টা হলো? একটা। তার শুক্রাণু কয়টা হয়েছিল? শুক্রাণু তো এখানে 2টা। শুক্রাণু 2টা, আর আমাদের ডিম্বাণু হলো একটা। ঠিক আছে, তো এগুলো দেখো একটু পড়ি তাহলে আমরা। এই ফিগারটা তোমাকে একটু আর্ট করতে হবে, আমাকে আর্ট করে দেখাবে পড়িতে। ঠিক আছে, পুরোটাই দেখো ডিম্বক রন্ধ্রের কাছাকাছি বললাম, এই যে ডিম্বক রন্ধ্র কিন্তু এই সাইডে ছিল, ঠিক আছে, ছিদ্র। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়, এর প্রোটোপ্লাজম ঘন হয়, নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে কী হবে? বড় হবে। এই কোষটি বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। মাইসের মাধ্যমে 4টা কোষ তৈরি হলো। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি 3টা কী করবে? বিনষ্ট হয়ে যাবে। সর্বনিম্ন এই বড় কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ কী হবে? ভ্রূণথলিতে পরিণত করবে। অর্থাৎ এখানে একটা থলির মতো, একটা ভ্রূণ যে অবস্থান করবে এর মধ্যে, একটা ভ্রূণথলির মতো একটা অবস্থান করবে, তৈরি করবে আর কি। ওকে, এই কোষটি নিউক্লিয়াস হলো কি? হ্যাপ্লয়েড অবশ্যই। এবং এই নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে কী করবে? 2টি নিউক্লিয়াসে পরিণত করবে, অর্থাৎ মাইটোসিস বিভাজন করবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমাদের নিউক্লিয়াসটি কী হবে? মাইটোসিস বিভাজন ঘটবে, ক্যারিওকাইনেসিস ঘটবে আর কি। এই নিউক্লিয়াস দুই ভ্রূণথলির নিউক্লিয়াস কী করবে? 2টি ভ্রূণথলির 2 মেরুতে কী করবে? অবস্থান করবে। বুঝতে পারছো? 2টি বলতে একটি ভ্রূণথলি বলতে পারা বলতো, যে নিউক্লিয়াস কী করবে? 2 প্রান্তে অবস্থান করবে, এই যে 2 প্রান্তে চলে গেল। এবার ওই 2টি নিউক্লিয়াস প্রতিটি 2বার করে কী হবে? বিভক্ত হয়ে 4টি নিউক্লিয়াস সৃষ্টি করবে। এর পরবর্তী ধাপে 2 মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে কী হবে? মিলিত হয়ে ডিপ্লয়েড বা গৌণ নিউক্লিয়াস তৈরি করবে। দেখতে পাচ্ছ এখানে কী বলবো? দেখো ওখানে বলছে 2টা ভ্রূণথলি, কিন্তু আসলে কি এই কথা দ্বারা তুমি কোনো মিল পাও যে 2টা ভ্রূণথলি হবে? না, নিউক্লিয়াস একটাই কিন্তু ভ্রূণথলি হবে, যেখানে আমাদের নিউক্লিয়াস আছে, অসংখ্য আছে। ওকে, তাহলে দেখো 2 মেরুর নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কী হয় বলো তো? সহকারে কোষ সৃষ্টি করে। এগুলো কোষের মতো বলতে পারি আমরা, যেহেতু সামান্য পরিমাণ নিউক্লিয়াস নিয়ে একটা কোষ প্রাচীর তৈরি করবে, মানে প্রোটোপ্লাজম নিয়ে বা সাইটোপ্লাজম নিয়ে আমাদের কোষ প্রাচীর তৈরি করবে। ডিম্বকরন্ধ্রের দিকে কোষটিকে কী বলা হবে? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলা হয় থাকে। ঠিক আছে, গর্ভযন্ত্র যেটা বললাম, এই যে এখানে বলা হয় গর্ভযন্ত্র বলা হয়। ওকে, এর মাঝের কোষটি হবে বড়, যাকে বলা হবে ডিম্বাণু বা এগ বলা হবে বা ওভাম বলা হবে বা উইস্পার বলা হবে, অনেকটা লিখে দিব, লিখে নাও। ডিম্বাণু বা ওভাম বা উইস্পার। এখন সমস্যা হয়েছে মনে হয়, বানান কেন জানি আমি ভুলে যাচ্ছি সব। এটা কি বাংলা? উসপে, দাঁড়াও বানানটা দেখি। বানান দেখে নিও, তুমি দেখে নাও, উসপিয়ার। ঠিক আছে, উচ্চারণ হলো উসপিয়ার। THE না।
তো বানানটা দেখে নিও, ঠিক আছে? ও এস না, এরকম তো মনে হয় কথা। ও এস হবে, তারা হবে বানান এটাই বানান। গুগলে সার্চ কেন, এখানে ভুল হইলে কারেক্ট করে দেবে। এখানে তো হবে তো। এটা লিখে রাখো, স্পিয়ার এটাই হবে। ও উচ্চারণ থাকলে হবে না, এগুলো যাবে না, শব্দ জানে না কিন্তু। তাহলে ও বাম বা হ্যাঁ ওই হবে না, বাংলায় লিখিত এই যে স্পিয়ার এটাই হয় কিনা, এটা হবে, আমি কনফিউশনে আসছি। যাই হোক কিছু একটা হবে, কারেকশন করে নিও। ই হবে ও ভাম, দেখছি হোক। ইউ হয়। তাহলে কি হবে এখানে আমাদের, তাহলে অন্য কোষকে সহকারী কোষ বলা হবে। তাহলে ওই যে আমাদের ডিম্বাণুর দুই পাশে যে কোষগুলো আছে সেটাকে বলা হবে সহকারী কোষ বলা হবে আর কি। গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষগুলোকে তিনটিকে বলা হবে প্রতিপাদ কোষ বলা হবে বা অ্যান্টিপোডাল কোষ বলা হয় থাকে। এভাবে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। এখানে তো না বোঝার কিছু নেই আর আছে, তো ফিগারটা আর্ট করতে হবে, ফিগারটা চাবে, ঠিক আছে? যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বিভিন্ন ধাপ চিত্রসহ বর্ণনা করো। তাহলে কীভাবে পর্যায়ক্রমে হলো, চিত্রটা দিলা, দেন কী করবা, এখানে আমাদের কী করবা বলো তো, মেগাস্পোরিয়াল কোষটা কী করবে, বিভাজনের মাধ্যমে 4টা স্ত্রী রেণু কোষ তৈরি করবে। এটা কি করবে আবার 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে, নিচের একটা থাকবে। দেন এটা মাইটোসিসের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করবে। এটা আগে ভ্রূণথলি তৈরি করবে, তারপরে 2টা নিউক্লিয়াস তৈরি হলো, 2টা নিউক্লিয়াস ভ্রূণথলির 2 প্রান্তে অবস্থান করবে। দেন তারা পরপর 2বার কি করবে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টি করে কোষে পরিণত করবে। দেন উভয় প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস আর কি, ওটাই কোষ হয়ে যাবে, বললাম না কোষ হয়ে যাবে। কোষ প্রতিবাদ করে বলতেছে, সাইটোপ্লাজম থাকবে ঘিরে। তারপর কী করবা, প্রতিবাদ থেকে একটি করে কোষ বা একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে এসে কী করবে, গৌণ নিউক্লিয়াস গঠন করবে, ঠিক আছে? তখন তার বলা, তাহলে এক প্রান্তের মানে ডিম্ব প্রান্তের পাশের কোষ তিনটিকে তখন বলা হয় এক অ্যাপারেটাস, আর বিপরীত দিকে 3টি কোষকে বলা হয় থাকে প্রতিবাদ কোষ, এবং কেন্দ্রের 2টি কোষকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা হলো 2n, ঠিক আছে? এটা কিন্তু আমরা 3n বলতে পারি না, এটা আলাদা ধরি, এটা একত্র ধরি, ঠিক আছে? দেখো এটা আলাদা না, এটা আমরা হ্যাঁ, কিন্তু এই দুটাকে আমরা একত্র ধরি, দেখছি একটার উপরে একটা ওভারল্যাপ করছে, এই জন্য আমরা একত্র ধরি, এটা বলি আমরা, এই জন্য গৌণ নিউক্লিয়াস বলা হয়ে থাকে সেকেন্ডারি 2n। ওকে, তারপর দেখো নিষেক বা ফার্টিলাইজেশন, এটা একটু জানতে হবে। ওকে, নিষেক বা ফার্টিলাইজেশন, নিষেক কাকে বলা হয় বলতো? যে প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু এবং গ্যামেট এবং স্ত্রী প্যাকেটে মিলিত হয় তাকে বলা হয় নিষেক। পরাগণের ফলে পরিণত পরাগরেণু গর্ভযন্ত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। এরপর পরাগ নালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে। অর্থাৎ আমি তো বলছিলাম এর আগেও যে আমাদেরকে এটা গর্ভমুণ্ড, এখানে পরাগরেণু একটা পড়লো, পরাগ কী করবে, এখান থেকে কী করবে, বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ সে শোষণ করে নিবে, নিয়ে কী করবে, এটা বৃদ্ধি পেতে থাকবে এবং এটা বৃদ্ধি পাবে এবং দিক নির্দেশন দেবে কে বলতো, নালিকা নিউক্লিয়াস। দেন এটা বৃদ্ধি পেতে থাকবে, আমাদের যে কোষ ওখানকার পুষ্টি সরবরাহ করবে। আর এখানে আরও কেমিক্যাল অনেক বিষয় আছে, যেমন ক্যালসিয়াম আন কী করবে, এটা দিক নির্দেশনা দেওয়া থাকে আর কি। এগুলো তোমার পড়ানো হচ্ছে, অত যাইতে হবে না। তাহলে এগুলো আছে, ব্যাপার আছে, দেখলাম। তাহলে কী দেখলাম, তারপরে এক সময় কি হয়,
এক সময় স্ফীত অগ্রভাগটি কী হবে, ফেটে, ওই যে আমাদের যে পরাগনালিকা তৈরি হলো, এটা ফেটে পুংজনন কোষ দুটি কী করবে, ভ্রূণথলিতে মুক্ত হয়। আমি বুঝাই দিচ্ছি পরে ফিগারে, মুক্ত হয়। এবং একটি কী করবে, এটা বলছিলাম এর আগে, যে একটি কী করবে আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, আর অপর একটা পুংজনন কোষ কী করবে, গৌরণী এগুলোর সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড, আগে ছিল ডিপ্লয়েড, এখন হবে কি ট্রিপ্লয়েড, শস্য তৈরি করবে। এটা হলো শস্য, বুঝছো, এন্ডোস্পার্ম বলা হয় থাকে, তৈরি করবে। প্রায় একই সময়ে দুটি পুং জনন কোষের ডিম্বাণু এবং অপরটি গৌণ এগুলোর সাথে মিলিত হয়, একে বলা হয় দ্বিনিষেক বলা হয় আর কি, বুঝছো। তাহলে এই আমাদের উদ্ভিদের মধ্যে, সপুষ্পক উদ্ভিদের মধ্যে দ্বিনিষেক দেখা যায়। এখানে দুইটা আমাদের শুক্রাণু থাকে, একটা ঘটে আমাদের, একটা নিষেক ঘটে আমাদের গৌণ এগুলোর সাথে, আর একটা ঘটে হলো ডিম্বাণুর সাথে। তো একই সাথে দুইটা নিষেক ঘটের জন্য একে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তো আমরা একটু ভালো করে দেখি ফিগারগুলো। এই যে এখানে দেখো, তাহলে এই যে আমরা যে দেখলাম, যেটা ভেতরে দেখলাম যে কোষগুলো তৈরি হলো আমাদের স্ত্রী গ্যামেটোফাইট, তাই এগুলো প্রতিটা কিন্তু কি স্ত্রী গ্যামেটোফাইটের এক একটা করে পার্ট, অংশ। ওখানে যেমন সবগুলো মিলে কী ছিল আমরা পুং গ্যামেটোফাইট, এখানে কিন্তু সবগুলো মিলে কী করবো আমরা স্ত্রী গ্যামেটোফাইট বলবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে দেখো, এই যে এটা কিন্তু আমাদের কী ছিল বলো তো, ভ্রূণথলি না, ভ্রূণথলি না, তার পাশে কিছু কোষ আছে, তাই না? এগুলা কী হবে তাহলে, সাপোর্টিং সেল বা সাপোর্টিং কোষ, তাই না? অর্থাৎ এগুলাকে বলি আমরা নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এই কোষগুলা দিয়ে এটা টিস্যু গঠন করবে, অবশ্যই এটা ভ্রূণপোষক, অর্থাৎ ভ্রূণকে কী করবে, ধারণ করে রাখবে। এর নামটা কি, নিউসেলাস, এটা একটু মনে রাখতে হবে। ভ্রূণপোষক টিস্যুকে আমরা বলি নিউসেলাস। নিউসেলাসের ভেতরে আমাদের এই যে আমাদের ভ্রূণটা অবস্থান করবে, তাই না? এখানে যে কোষগুলো আছে সেগুলো কী কী, এই যে প্রতিবাদ কোষ, সিঙ্গুলার নিউক্লিয়াস এবং আমাদের গণ নিউক্লিয়াস, নামগুলো জানতে হবে। দেন তারপর দেখো এখানে আমাদের কিছু পার্ট আছে, এগুলো দেখলাম। আর বাইরের দিকে দেখো, এই যে এখানে একটা আমাদের ছিদ্র আছে, এটাকে বলা হয় হলো ডিম্বক রন্ধ্র। আর এই যে দেখো আমাদের এই যে ভ্রূণপোষক টিস্যুর বাইরের দিকে লেয়ার আছে, দুটো লেয়ার, একটা হলো অন্তঃত্বক, আরেকটা হলো কি বলতো, বহিত্বক, ঠিক আছে। দেন দেখো এটা আমাদের একটার সাথে আমাদের গর্ভাশয়, যে গর্ভাশয়ের মধ্যে কানেক্টেড থাকে কিনা, থাকে, এটা কিন্তু আমাদের গর্ভমুণ্ডের দিকে যায়, কোথায় যাবে, এই যে এটা দেখো কানেক্টেড হয়ে গর্ভমুণ্ডের দিকে যাবে, এইরকম একটা পার্ট কিন্তু এখানে গর্ভমুণ্ডের দিকে যাবে। তো এখানে যেটা হবে যে, তাহলে এই যে আমাদের এই যে একটা জিনিস আছে যেটার সাথে আমাদের লাগাই থাকে আর কি, ওই যে গর্ভাশয়ের সাথে লাগানো থাকে, অ্যাটাচ থাকে। যেমন মায়ের খেয়ে বাচ্চা যখন হয়, দেখছো যে একটা কি থাকে, নারী থাকে না, কেটে দেওয়া হয় কাপড় করে, কেমন একটা জিনিস, এখানে একটা পার্ট আছে, এটাকে বলা হয় আমরা ডিম্বক নারী বলি। আর যে পার্টের সাথে লাগানো থাকে ওটাকে কি বলবো আমরা, বলো তো, ডিম্বক নাভি। আমাদের তো নাভি আছে না, নাভির সাথে একটা তার ছিল, যা দিয়ে আমরা মায়ের থেকে দেখে থেকে খাবার নিচ্ছি, বর্জ্য দিয়ে দিছি, এটাকে বলছিলাম হলো কি নারী। আর যেটার সাথে লাগাই থাকে তাকে বলছিলাম কি নাভি। এর ক্ষেত্রে কি যে ডিম্বক নাভি আছে আর ডিম্বক নারী আছে। এখন কথা হলো, এই যে আমাদের দেখলাম প্রতিপাদ কোষের ওই প্রান্তের যে অংশ এটুকু, এটাকে বলবো মানে ডিম্বক মূল। কি বলবো, ডিম্বক মূল। আর এর পাশে আছে ডিম্বক রন্ধ্র, আর ওর পাশে আছে ডিম্বক মূল। তো ডিম্বক মূল কোন দিকে, এটা হলো প্রতিপাদ কোষের দিকে আর কি, ঠিক আছে। অর্থাৎ আমাদের গর্ভযন্ত্রের বিপরীত দিকে থাকে হলো ডিম্বক মূল, এটা মনে রাখতে হবে। অনেক সময় উল্টা উল্টো হতে পারে, এটা একটু মনে রাখতে হবে। এখন কথা হলো, এই চিত্রটা লাগে, চিত্রটা আর্ট করতে হয়, দুইটা চিত্র একই জিনিস আর্ট করতে হয়, এটা বলে এটা বলবো। তুমি যখন নিষেক প্রক্রিয়া দেখাইবা, তাহলে কীভাবে বুঝছে চিত্রটা, পরাক্রমের অঙ্কুর উদ্গম তুমি যখন দেখাইবা, তো পরাক্রমটা এখানে কি পড়ছে না, কিন্তু অঙ্কুর উদ্গম যখন দেখাতে বলবে তখন কিন্তু তোমাকে এই ফিগারটা দেখাইতে হবে, তাই না? কীভাবে অঙ্কুর উদ্গম হলো, এবং তারপরে এখানে নিষেকটাও আছে, নিষেক কীভাবে হলো সব কিছু দেখা যাচ্ছে। এখানে কি ডিম্বকের গঠন এবং অন্তর্নিষেক পরীক্ষা, যদি এটাও চায় যে ডিম্বকের গঠন এবং অন্তর্নিষেক পরীক্ষা চিত্র অঙ্কন করে দেখো, তাই পারে ক নাম্বারে লাগবে। চিত্রগুলো তোমার লাগবে, চিত্রগুলো যদি আর্ট করতে পারবা? হ্যাঁ পারবো। পারবা? হ্যাঁ। তারপর বলে দিব সিস্টেমটা, বলে। তারপরে কি করবা, তুমি প্রথমে আসলে এইভাবে একটা নিবা, ক্যাভিটি দিবা, দেন কি করবা, এখানে তুমি করে দিলে এইভাবে, এখানটা বড় দিবা মাঝে, ঠিক আছে, আর এখান দিবা দুইটা, ওকে। দেন তারপরে কি করবা, এটার মধ্যে আরেকটু বড় করে দিবা, দিয়ে এইগুলো অনেকগুলো কোষ এভাবে কোষ করে দিবা, ঠিক আছে, দিলা। দেওয়ার পরে কী করবা, এই যে এখান থেকে একটা নিলা, এই দিকে দিলা, ঠিক আছে, আরেকটা নিবা, এইভাবে দিবা,
দিয়া এই দিকে টান দিবে, একদম টান দিয়ে নিয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে এই পাশে কী করলো, এই পাশে একটা এইভাবে দিলা, আর একটা এই পাশে দিয়া এইদিকে এই যে একটু দিতে পারবো করে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল, বুঝছে না? এই পাশে দিলা যে আমাদের ওই যে পরাগ নালীটাতে যাবে না এই দিক দিয়ে চলে গেল, ওকে এইভাবে এরকম দিবা। তাহলে এখানে একটা দিলাম পরাগ নালী, এটা দিতে পারো, বড় দিতে পারো, এভাবে দিতে পারো, তাহলে এভাবে কিন্তু হয়ে যাবে। আর এখানে তাহলে তুমি পার্টগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই পার্টটা যেন একটু নিচের দিকে থাকে আর কি, বুঝতে পারছো? তাহলে এটা ডিম্বিক রন্ধ্রের কাছে থাকবে, তো তাহলে এদিকে একটু নিচের দিকে যেমন থাকে না এমন থাকে, দুইটা এরকম। এই যে এরকম রাখবা, ঠিক আছে, নামানো থাকে যাচ্ছে, ওকে। আর এটার ক্ষেত্রে ঠিক এমন সিস্টেমই, তো নিচের টাকা ছোটো করে অ্যাড করতে হবে, দেন কী করবো, শুধু খালি এই পাশে দিয়ে হচ্ছে। হ্যাঁ, আর এই পাশে মনে করো এই যে আমাদের মনে করো এখানে একটা দেখো, এই যে অনেকগুলা কিন্তু আমাদের এখানে পরাগরেণু কী হবে, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তাই না? এবং প্রত্যেকটাতে কী তৈরি হবে, অসংখ্য অসংখ্য শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, এই জিনিসটা জুম করে দেখানোর দরকার কি, এখান থেকেই করা যায় না? দেখাইছে এটা সুন্দর করে, প্রতিটা পার্ট দেখাইছে, বুঝলো না? এখানে শুধুমাত্র কি আছে, এটা মনে করো ভেতরে আছে, গর্ভাশয়ের গঠনটা দিছে, এটা কি বলতো, পুরো হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গমটা দেখাইছে পুরোপুরি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে দেখো এই যে গর্ভমুণ্ডের মধ্যে অনেকগুলো পরাগরেণু আমাদের এখানে পড়ছে, তাই না? তো প্রতিটা পরাগরেণু কী হবে, অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরিত হবে, কী তৈরি হবে, এটা পরাগ নালী তৈরি হবে, এবং এখানে নালিকা নিউক্লিয়াস তৈরি হবে, জন নিউক্লিয়াসও থাকবে, এবং জন নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, দুটো পুং গ্যামেট হবে, তাহলে প্রতিটাই হবে। তবে সবাই কি গিয়ে নিষেধ করতে পারবে না, শুধুমাত্র কি হবে, যেটা প্রথমে গিয়ে আমাদের এই যে আমাদের গর্ভাশয়ের প্রাচীর ভেদ করতে পারবে, গিয়ে নিষেধ করবে, শেষ। বাকিগুলো কি কাজ করতে পারবে না, শেষ। মানে যে আমরা তো জানি যে শুক্রাণু সবসময় কী করে, ডিম্বাণুর সাথে একটা অসংখ্য শুক্রাণু থাকে, একটা কী হবে, মিলিত হবে, ঠিক বিষয়টা এখানে ঘটে। দেখো অসংখ্য আসছে, কিন্তু সবগুলো কি মিলিত হতে পারবে না, ওকে, এটা বুঝতে পারবো। এখন একটা বিষয় আমরা দেখি এখানে, তাহলে এই যে আমরা যে কথাগুলো বললাম, নিষেক বললাম তো নাকি, তাহলে নিষেকটা কীভাবে হয়, যে পার্টগুলো কীভাবে তৈরি হয়, এখানে চিত্রের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, যে পুং গ্যামেটোফাইট পরাগদের যে আমাদের এখানে পরাগধান থেকে কীভাবে তৈরি হলো, এগুলো আমরা শিখছি কিন্তু, তাই না? তৈরি হয়, এগুলো আমাদের তৈরি হয়েছে না, এটা না, এই যে তৈরি হলো এখানে পরাগরেণু, আবার আমাদের এই যে আমাদের এখানে তৈরি হলো, আমাদের কী তৈরি হলো বলো তো, ভ্রূণথলি কীভাবে তৈরি হলো আমরা দেখলাম। দেন কী হবে, এই যে পরাগরেণুটা এর মধ্যে গেল কীভাবে, যেখান থেকে এটা দেখা যায় আর কি, ঠিক আছে। তার ভ্রূণ হলো এখানে বীজ তো হবে না, একটা বীজের ত্বক, বাইরের ত্বক, আর এটা শস্য, বুঝছো? এগুলো তো বুঝছো। এখন কথা হলো যে এই বীজ থেকে আবার কী হবে, একটা গাছ হতে পারে, এবং গাছের ফুল থেকে আবার এগুলো হলো, পর্যায়ক্রমিক ঘটে, এগুলো বুঝলাম। এখন যেটা বুঝাবে একটু, এখন দেখো এই যে ফিগারটা একটু খেয়াল করো, এই যে এখানে আমাদের যে পরাগ নালীটা তৈরি হলো, পরাগ নালিকা, তাহলে এই পরাগ নালীটা এখানে কি আছে বলো তো, ডিম্বক রন্ধ্র আছে না, এই দেখো ডিম্বক রন্ধ্র দিয়ে মিলিত হয়েছে না, ঢুকছে না, এখানে গিয়ে আমাদের ওই যে পরাগ নালিকার প্রাচীর সম্মুখভাগটি গিয়ে ফেটে যায়, তারপরে কী করে, আমাদের শুক্রাণু উন্মুক্ত হয়ে এখানে গিয়ে নিষিক্ত করে, তাই না? এখন কথা হলো, পরাগ নালিকা সর্বদাই আমাদের এই ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে না, কখনো এই যে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করতে পারে, ঠিক আছে, কখনো হ্যাঁ প্রবেশ করতে পারে, কখনো আবার এই যে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে কয়টা সাইডে প্রবেশ করতে পারে, তিনটা। যখন এই যে আমাদের ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে, এটা ম্যাক্সিমাম ঘটে, বলা যায় না যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারবে, কারণ না সকল উদ্ভিদ, এক একজন এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক একটা ঘটে, মেনলি ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে ঘটে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ। যেমন আম জাম কাঁঠাল যেগুলো বলি, এগুলো সবগুলো হলো আমাদের ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ ঘটে, পরাগনালী। এইগুলোকে বলি আমরা, লিখে দিয়েছি তোমাকে, প্রোগ্যামি। কি বলি আমরা বলো তো, প্রোগ্যামি। যদি আমাদের ডিম্বক নালী যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করার ফলে যদি নিষেক হয়, তখন তাকে বলা হয় প্রোগ্যামি। যদি আমাদের ডিম্বক মল দিয়ে যায়, তখন তাকে বলা হয় ক্যালাজোগ্যামি। কী বলা হবে, ক্যালাজোগ্যামি। এবং যদি আমাদের এটা ডিম্বক ত্বক দিয়ে যায়, তখন তাকে বলা হবে মেসোগ্যামি। ক্যালাজোগ্যামি মেলে ঝাউ উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ডটা কি, ক্যালাজোগ্যামি।
তো দেখা এই যে আমরা এখানে একটা গর্ভাশয় দেখলাম, গর্ভাশয়ের বিভিন্ন পার্টও দেখলাম, নাম লেখছে না? হ্যাঁ, কেলা যুগেমিটা কাদের হয়? এটা ঝাউ গাছের হয়। আচ্ছা, ঝাউ গাছের ওটা। মেসোগ্যামির নামটা মনে আসতেছে না, লাউ টাউ গাছে হয় মনে হয়। কেলা যুগেমি মানে ওটা কি কারণ? এটা হলো এই যে টব দিয়ে হয় নাকি হচ্ছে? ক্যালোজোগেমি হবে হলো কি আমাদের ডিম্বক মূল দিয়ে, আর প্রোগেমি হবে ডিম্বক রন্ধ্র দিয়ে, আর ডিম্বক ত্বক দিয়ে হবে মেসোগেমি। ও ডিম্বক মূল, আর এটা হবে ডিম্বক ত্বক, আর এটা হবে ডিম্বক রন্ধ্র, রন্ধ্র লেখে রাখো। এখন দেখো এই যে গর্ভাশয়ের বিভিন্ন পার্ট আছে না, নিষেকের পরে তো এগুলো পরিবর্তন হয়ে যায়, তাই না? এগুলো কি থাকে? না। এখানে ফল হয়ে যায় না, বীজ হয় ওখানে, ফল ত্বক হয়, অনেক কিছু হয় না, বীজে আবরণ অনেক কিছু হয়, তাই না? তো কোনটা থেকে কি হয় এটা একটু জানা দরকার, তাই না? বলবো? বলেন। আচ্ছা, আমি এটা তোমার জন্য আমার নোট করা আছে এখানে, তাহলে এটা এখান থেকে দেখো। এই গৌণটা থেকে হয় নাকি? দেখো শস্য হয় সব নাকি? দেখাচ্ছি, হ্যাঁ ওখানে তো বললাম গন্তীয় শস্য। এই যে এখানে দেখো পাটটা যেটা আছে এগুলো লেখা আছে, এখানে দেখো নিষেকের আগে কি হবে আর পরে কি হবে। নিষেকের আগে যেগুলো পাট ছিল এখানে, এই যেগুলো পাট, গর্ভাশয় তো অবশ্যই ছিল একটা, কি ছিল? গর্ভাশয়, মাঝের জায়গাটা কি বলি আমরা? গর্ভাশয়। এই গর্ভাশয় দিয়ে কি হবে? একটা ফলে পরিণত হবে। আচ্ছা। নিষেকের পরে গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। পুরাটাই। তারপরে দেখো গর্ভাশয় প্রাচীর, একটা প্রাচীর ছিল না, এই যে প্রাচীরটা, এই প্রাচীরটা কি হবে? ফল ত্বক। তাহলে যদি আমাদের গর্ভাশয়টা ফল হয়, তাহলে ওই যে গর্ভাশয় প্রাচীর হলো ফলে ত্বক হবে, গর্ভটা ফল হলে তার ত্বকটা অবশ্যই ফলের ত্বক হবে। আর ডিম্বক যেটা ছিল সেটা কি হবে? বীজ হবে। ডিম্বকটা হবে আমাদের বীজে পরিণত হবে। ওকে, ডিম্বক হবে বীজ। এখন দেখো ডিম্বক বহিরাবরণ বা এক্সাইন। ডিম্বকের আমাদের আমরা জানি যে এই যে ওখানে দেখছিলাম আমাদের, ওখানে আমরা ত্বক দেখছিলাম না আমরা, ওই যে পুঙ্গে অ্যান্টোমারি যখন আমরা দেখলাম যে একটা ছিল ইনটাইন, একটা ছিল এক্সাইন, বললাম না? ইনটাইনটা ছিল কি সেলুলোজ নির্মিত, এক্সাইনটা কিউটিকল নির্মিত, ওগুলো বলছিলাম। তো এই যে ডিম্বকের বহিরাবরণ বা এক্সাইন, এটা কি হবে? টেস্ট বা বীজের বহিরাবরণ তৈরি করবে। তার মানে দেখো ডিম্বক থেকে বীজ, তাহলে ডিম্বরের বাইরের আবরণ কি করবে? বীজের আবরণ তৈরি করবে। আর ভেতর আবরণকে বলি আমরা ইনটাইন, এটা কি বলবো? টেগমেন, ঠিক আছে? এটা বীজের অন্ত আবরণ তৈরি করবে। তাহলে বীজের আবরণ দুইটা, একটা বহি, একটা হলো অন্ত। একটা নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, যে আছে না বাইরে কোষগুলো, এগুলো অধিকাংশ ক্ষেত্রে বীজের আবরণটা না? হ্যাঁ, বীজের দুইটা আবরণ, একটা বাইরের দিকে ভেতর দিকে থাকবে লাগানো। ওই যে আমরা দেখি না অঙ্গগুলোর ক্ষেত্রে একটা পড়ে নি, ভিসেরাল, একটা হলো কি পেরিফেরাল, বলছি মানে কি ইনডোর একটা হচ্ছে এক্সো, ওটা তো লেয়ার, ওটা ভ্রূণ ওই লেয়ার। ওইভাবে বলা যায় না? অঙ্গের মানে প্রতিটা অঙ্গের ক্ষেত্রে আমরা দেখবো ওদের আবার কাবার থাকে। আমাদের দেহে যে অঙ্গগুলো আছে এদেরকে প্রোটেক্ট করতে হয় না, কাবার থাকে অঙ্গগুলার। এইগুলো আবার হার্টের পেরিকার্ডিয়াম বা ফুসফুসের প্লিউরা, রেনাল ক্যাপসুল, এগুলো কাবার থাকে। এতে দুইটা আবার পার্ট থাকে, ঠিক আছে? একটা ভিসেরাল পার্ট, একটা হলো বাইরের একটা পেরিফেরাল পার্ট, ফাইব্রাস বলি আমরা পার্ট। এগুলো পরে যখন বড় হবে তখন বলবো। বলছিলাম মনে হয় হার্ট, তোমার রক্ত যখন পড়ালাম তখন বলছিলাম পেরিকার্ডিয়াল ফ্লুইড বলছিলাম, ভিসেরাল সেরাস, এগুলো লেয়ার। যাই হোক, স্পাইনাল ফ্লুইড। তারপরে দেখো নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যুতে অধিকাংশগুলো কী হবে? নিঃশেষ হয়ে যায়, কিন্তু থাকলে তা পেরিস্পার্ম বা পরিমণ্ডল হয় আর কি। বাংলা একটু ভুল লেগছে, দেখো, বা পেরিস্পার্ম বা পরিমণ্ডল হয় আর কি, ভুল লেগছে বানানটা, মানে ভুল বলতে টাইপ করতে ভুল হয়েছে আর কি। ওকে, এটা কি ছিল? কোনটা? এইটা পরিমণ্ডল। অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, এটা থাকে না, বুঝছো? থাকলেও সেটা পরিমণ্ডল হয়ে যায় বা পেরিস্পার্ম হয়ে যায়। নিঃশেষ হয়ে যায়, নিষ্পেষ ওকে, হয়েছে তো। ডিম্বাণু বা এগ, এটা কী হবে বলো তো? ভ্রূণ বা এমব্রায়ো হয়ে যায়। এগুলো কী হয় মনে করো, ওই যে দেয় তো, নিজে লিখতে গেলে অনেক সাদা লিখতে হয়, এটা তো লিখতে সমস্যা হয়, তো আমি ফোনে টাইপিং করি, সার্টিফিকেট দিয়ে সাদায় দাও, তো সাদায় দিলে আমি একটু পেস্ট করে করে লাগাই দিই, অনেক ভালো হয়। এখানে আবার সার্টিফিকেট আছে, আচ্ছা, এখান থেকে পেস্ট করে লাগানো যায়। আর সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা কী হবে? এন্ডোস্পার্ম বা শস্য হবে, ঠিক আছে? এই যে সেই মাঝের দুইটা। তারপরে যে সহকারী নিউক্লিয়াস যেটা আছে, এটা কি হবে? নষ্ট হয়ে যায়, তো দুই পার্টটা থাকে না। মেইনলি সহকারী নিউক্লিয়াস যেটা আমাদের ডিম্বাশয়কে, মানে যে ডিম্বককে প্রোটেক্ট করার জন্য থাকে, অ্যান্টিপেডাল বা প্রতিবাদ কোষগুলো কী করবে? এটা হলো নষ্ট হয়ে যায়। কী নষ্ট হয়ে যায় এটা দেখলাম? মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, এটা কী হবে? বীজের মাইক্রোপাইলে পরিণত হবে। ভিতরে দেখবে একটা চিত্র মতো থাকে, যেখান থেকে কী হবে? ওই যে বীজ যখন অঙ্কুরিত হয়, যেখান থেকে বের হয়ে আসে, ঠিক আছে? ভ্রূণমুকুলটা আর কি।
হাইলাম বা ডিম্বক নাভি, ডিম্বক নাভির অপর নাম হলো হাইলাম, এটা কি বীজ নাভি বলি তখন আমরা, ঠিক আছে। এবং ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি যেটা, এটা হলো বীজের বোটা হয়ে যায়। তো হচ্ছে কিডনির ক্ষেত্রে ছিল না। হ্যাঁ হ্যাঁ, আর এটা বীজের বোটা হয়ে যায়, যেটা হলো ডিম্বক নাড়ি ছিল, এটা হলো বীজের বোটা হয় তখন, বুঝছো। তাহলে ডিম্বক মূল বা ক্যালাজা এটাও নষ্ট হয়ে যায়। তাহলে অনেকগুলো জিনিস আমাদের নষ্ট হয়ে যায়, তাই না? এই যে সহকারী কোষ, তারপর হলো অ্যান্টিপোটাল কোষটা, প্রতিরোধ কোষ নষ্ট হয়ে যায়। আর এখানে আমাদের কী হচ্ছে, ডিম্বক মূলটাও নষ্ট হয়ে যায়, বা এগুলো বিভিন্নভাবে পরিণত হয় আর কি। তো এইগুলো কিছু জিনিস জানতে থাকে যে গর্ভাশয় কী ফলে পরিণত হয়, তারপরে আমাদের ডিম্বাণুটা কিছু পরিণত হয়। ফলের মাংসাল অংশটা কই থেকে তৈরি? কোনটা? ফলের মাংসাল অংশটা। ফল, আসলে ফলটা কি? মাংসটাই তো ফল। আচ্ছা, ভেতরটা তো বীজ। ওইটুকুর কথা বলছি শুধু। হ্যাঁ, আচ্ছা। ভিতরটা বীজ, বীজ তো কিসে থেকে তৈরি? আমরা ডিম্বাণু থেকে, হ্যাঁ। বুঝছো। ভ্রূণ তৈরি হবে ডিম্বক থেকে, বীজে পরিণত হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো না? তো এগুলো ছিল, এখানে পার্টগুলো ছিল। তাহলে এখানে দেখো একটু বললাম নতুন স্পোরোফাইটের গঠন। স্পোরোফাইট বলতে কি বোঝায়? আমরা ওখানে পুং স্পোরোফাইট, স্ত্রী স্পোরোফাইটকে সমষ্টিগতভাবে বলছি না। তো এখানে যখন আমরা নর্মালি আমরা স্পোরোফাইট আর গ্যামেটোফাইট দুইটা শব্দ থাকে, স্পোরোফাইট, গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট বলতে কি, এই যে এন অবস্থাকে বোঝাই আমরা, হ্যাপ্লয়েড অবস্থা। আর স্পোরোফাইট বলতে কি বোঝাই আমরা? 2n অবস্থা। তো নতুন স্পোরোফাইট গঠন বলতে নতুন যে আমাদের মানে জাইগোট যে তৈরি হলো, জাইগোট থেকে শুরু করে বীজ তৈরি হলো না ওখানে, তো এটাকে বলা হলো স্পোরোফাইট। এখান থেকে আবার নতুন একটা গাছ হবে, এটাকে স্পোরোফাইট দশা বলতে পারি আমরা। দেন ওখান থেকে যখন আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, ওইগুলো কি বলতো? গ্যামেটোফাইট। বুঝতে পারছো? তো নতুন স্পোরোফাইটের তৈরি, তাহলে এখানে কি হবে? জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ, বুঝতে পারছো? তাহলে 2n, তাহলে 2n হলো স্পোরোফাইট, বুঝতে পারছো? তাহলে জাইগোট হলো স্পোরোফাইটের প্রথম কোষ, এটা মনে রাখতে হবে। এর প্রথম বিভাজনে কি হবে? দুইটি কোষ সৃষ্টি হয়, একই সাথে সরাসরি কী করবে? পরিস্ফুটন ঘটে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থ বরাবর ঘটে বা অনুপ্রস্থভাবে ঘটে আর কি জাইগোটটা। এবং ডিম্বক্রান্তের দিকের কোষগুলোকে ভিত্তি কোষ বা ব্যাসাল সেল বলা হয়ে থাকে। এবং ডিম্বক এবং ভ্রূণথলির কোষ কেন্দ্রের দিকের কোষকে বলা হয় এপিক্যাল বা শিশু কোষ, কেন্দ্রের কোষগুলোকে। এই জিনিসটার কোনো চিত্র নাই? কোনটা? এই যে ইয়াটা, এইগুলো তেমন কিছু না, হচ্ছে না এগুলো ওইভাবে নাই। আসলে বিভাজনটা ঘটে আর কি, অনুপ্রস্থভাবে এটা বলছে আর কি। এগুলো তেমন মনে দিস না আর কি। তো আমরা তো এই যে ঘটনাটা বললাম, নিষেক হলো, দেন এটা মিলে স্পোরোফাইট হয়ে গেছে, দুইটা একত্র হলো, জাইগোট তৈরি হলো, এটাই আর কি বলছে। দেন এগুলো কি করবে? ভ্রূণের বিকাশ ঘটবে না, বিকাশ উদ্ভিদ তৈরি হবে না, সেটাই বলছে। আচ্ছা, তো একই সাথে দেখো কোষ দুটির বিভাজনও চলতে থাকে এবং ধীরে ধীরে কী হবে? এপিক্যাল কোষটি কী হবে? একটি ভ্রূণে পরিণত হয়, অর্থাৎ কেন্দ্রীয় অংশ থেকে কী হবে? ভ্রূণ তৈরি হবে। এবং একই সাথে ভিত্তিকোষ থেকে ভ্রূণ ধারক তৈরি হবে, যে ভ্রূণকে ধারণ করে রাখবে বাইরে একটা, যেমন বীজের ভেতরে থাকে না, এরকম একটা জিনিস আর কি। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ডের সৃষ্টি হবে। একটা বীজ যখন অঙ্কুরোদ্গম হয় তখন কী হয় বলো তো? বীজপত্র হয়, বীজের দুইটা পাতা হয়, তারপরে ভ্রূণমূল হয়, নিচের দিকে থাকে, ভ্রূণকাণ্ড উপর দিকে বেরোয় আসে। এগুলো ক্লাসে এটি সুন্দর করে দেওয়া ছিল, বুঝছো? কিন্তু পড়ো নাই না, এই জন্য একটু গ্যাপ খাইছে। ক্রমান্বয়ে দেখো গৌণ নিউক্লিয়াসটি কী হবে? শস্য টিস্যু উৎপন্ন করে আর কি। এই শস্য টিস্যু কী করে? আবার পুষ্টি দেয় আর কি, যখন অঙ্কুরোদ্গমের সময় আর কি। আবার এগুলো দেখবা যে বীজ আবার কেউ হয় শস্যল, কেউ হয় অশস্যল, কারো শাকে না, এগুলো ইন্টারেগিও এদিকে বলবা, এমন নাই। এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড, অর্থাৎ নিউক্লিয়াসের 3 সংখ্যক, আমরা যে দেখলাম একটু আগে। পরিণত অবস্থায় ডিম্বকী শস্য এবং ভ্রূণবেশ সহ বীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। আচ্ছা, 2n সংখ্যক তার মানে তো বীজ হইতে পারে না? না বীজ, হ্যাঁ, সবসময় তো ট্রিপ্লয়েডই হবে তাহলে। না বীজ তো অলওয়েজ ডিপ্লয়েড। না, আপনার হচ্ছে ট্রিপ্লয়েড তো শস্য, এই শস্যটার কথাই বললাম আর কি। কোনটা? এই শস্যটা হচ্ছে শস্য কোষগুলো তো ট্রিপ্লয়েড, বাট বীজ যেটা ওটা ডিপ্লয়েড। আচ্ছা, বীজ কোথায় থেকে তৈরি হলো বলো তো? ডিম্বক থেকে। ডিম্বক কি ছিল? না আমি বলতেছি শস্য তো মানে 2n সংখ্যক কখনো হবে না। না না না, এটা ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের উপরে। নর্মালি কি সাধারণত আমাদের যেটা দেখতেছি এখানে, আমাদের কি যেন একটা উদ্ভিদ ছিল আর কি, এগুলো হচ্ছে অলওয়েজ কী হয় বলো তো? এগুলো ডিপ্লয়েড। এগুলো হলে অলওয়েজ ট্রিপ্লয়েড। আমরা দেখবো আরও অনেক আছে, এটা তো ডিপ্লয়েড, আরও অনেক অনেক সিস্টেমের আছে, অনেক অনেক নিউক্লিয়াসে বিশিষ্ট আছে, ওগুলো ইন্টারগেট দেখবো আর কি। আচ্ছা, ঠিক আছে। নর্মাল আমরা যেগুলো দেখি এগুলো এরকমই ট্রিপ্লয়েড শস্য। ওকে।
তাহলে স্পোরোফাইট বলতে কি বোঝায়, যে পূর্ণাঙ্গ উদ্ভিদ যেগুলো, এটা জাতক সহায়তা থেকে জাইগোট থেকে, এটাকে মনে রাখলে চলবে, এখানে আর কিছু লাগবে না। মানে বলা যায় অধিকাংশই তাহলে ট্রিপ্লয়েড শস্য। ট্রিপ্লয়েড। তাহলে তোমার এখানে যেটা পড়া থাকলো সেটা হলো তুমি আমাকে এই ফিগার দুটো অন করে দিবা, এটা মানে একদম না দেহন করে শিখতে হবে, এটা আর কোথায় গেল এইটা। হ্যাঁ পারবো, চিত্র কোনো সমস্যা নেই। না দিয়ে পারতে হবে। হ্যাঁ হ্যাঁ না, ঠিক আছে, নামগুলো মস্ত মস্ত করবি, ধরবি। ঠিক আছে। আর যদি চাও তো যে কোনটা দিয়ে কী তৈরি হয়, এটাও মস্ত করে নিও, এক্সট্রা হবে। কোনটা থেকে কি হয়? হ্যাঁ, হ্যাঁ করা যাবে। এটা মস্ত করিও। যেমন হচ্ছে যে নার্ভগুলা পড়াই নিছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপটিক্যাল। ঠিক আছে। তাহলে দেখো অত দেখা গেল একটি সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দুটি পর্যায়ে একটির পর একটি চক্রাকারে চলতে থাকে, বুঝতে তো পারছো নাকি? তাহলে আমাদের ওই যে আমাদের বীজ থেকে আবার বীজ মানে জায়গাটা তৈরি হলো, তোমাদের বীজ, আর ওখান থেকে কী হবে, নতুন একটা গাছ হবে, ওটা স্পোরোফাইট, ওখান থেকে আবার এরকম আমাদের গ্যামেট তৈরি হবে, আবার একটা সাইকেল আবার। ওকে। দেখো ফলের উৎপত্তি, ঠিক আছে, এটাও দেখা যায়। আমরা ফল বলতে সাধারণত কী বুঝি, আম জাম কাঁঠাল যেগুলো আমরা ওই যে বাজারে কিনে খাই ফল হিসাবে, আর সবজিগুলোকে আসলে আমরা ফল বলি না, কিন্তু এগুলোও কী বলো তো, ফল। এগুলো সবই ফল, প্রকৃতপক্ষে সবই ফল। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ের যে উদ্দীপনা সৃষ্টি করে তা ধীরে ধীরে ফলে পরিণত করে এবং ডিম্বকগুলো কী হয়, বীজে রূপান্তরিত হয়, আমরা জানি। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ পরিপুষ্টি হয়ে যে অংশগ্রহণ করে তাকে ফল বলে। সংখ্যাটা মনে রাখতে পারো, ক্লাস 8-এর সংখ্যা, 8-এ ছিল এগুলা। ফল কত প্রকারের, কী ফল, অনেক ছিল, এগুলো পড়ে নি তুমি না? না না, আমাদের তো বই চেঞ্জ হয়েছিল না তখন। দেখো, শুধু গর্ভাশয় ফলে পরিণত হল তাকে বলা হয় প্রকৃত ফল, আমজাম। আর গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পরিপুষ্টি হয়ে যখন ফলে পরিণত তখন বলে অপ্রকৃত ফল বলা হয়। যেমন আপেল, চালতা, সবে প্রকৃত এবং সব প্রকৃত অপ্রকৃত ফলকে আবার 3 ভাগ করা হয়, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। তোমাদের ক্লাসে এগুলো জানার কোনো উপায় নাই, ছোটো ক্লাসে বললে ক্লাসে এটা করতে হবে।